উপমহাদেশের রাজনীতি বোঝার জন্য সুপণ্ডিত মাওলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো বইটি অন্যতম শ্রেষ্ঠ একটি বই। এই বইটিতে লেখক যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা বর্তমানের সাথে প্রায় হুবহু মিলে যায়, যা বোদ্ধাদের বিস্মিত করে। গত পর্বে আমরা পাঠ করেছিলাম বইটির প্রথম পর্ব, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বইটি আপনাদের কেমন লাগছে তা শুধুমাত্র আমরা বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে, তাই আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আর বই প্রিয় পাঠকদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার অত্যন্ত প্রিয় একটি বই, যাযাবরের দৃষ্টিপাত। লেখক এই বইটিতে ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা অত্যন্ত রসবোধের সাথে ফুটিয়ে তুলেছেন। গভীর অন্তর্দৃষ্টি দিয়ে যারা দেখতে পারেন তাদের কাছে দৃষ্টিপাত বইটি খুবই ভালো লাগবে। শুরু করছি ভারত স্বাধীন হলো বইয়ের দ্বিতীয় পর্ব, ইউরোপের যুদ্ধ। আগের অধ্যায়ে যেসব ঘটনার কথা বলা হয়েছে তার পটভূমিতে ছিল আসন্ন যুদ্ধের থমথমে ভাব। এই গোটা পর্ব জুড়ে ইউরোপে এক আন্তর্জাতিক সংকট ক্রমশ ঘনিয়ে উঠছিল। দিন দিন এটা স্পষ্ট হচ্ছিল যে যুদ্ধ ঠেকানো যাবে না। জার্মান রাইক অস্ট্রিয়াকে কক্ষিগত করার ঠিক পরে পরেই সুদেতেল্যান্ড দাবি করে বসল। মিস্টার চেম্বারলেইন নাটকীয়ভাবে ছুটে গেলেন মিউনিখে। তা থেকে প্রায় বোঝাই গেল এবার যুদ্ধ বাধবেই। জার্মানি আর ব্রিটেনের মধ্যে একটা বোঝাপড়া হলো। বিনা যুদ্ধে চেকোস্লোভাকিয়ার একাংশ চলে গেল জার্মানদের দখলে। তখনকার মতো যুদ্ধ এড়ানো গেছে বলে মনে হলেও পরবর্তী ঘটনাবলিতে প্রমাণ হয়ে গেল যে মিউনিক চুক্তি শান্তি স্থাপনের সহায়ক হয়নি, বরং উল্টে তা যুদ্ধ আরও ঘনিয়ে আনল। 1 বছরের মধ্যেই গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হল। ইউরোপে এইসব ঘটতে থাকায় কংগ্রেস স্বস্তি বোধ করেনি। 1939 মার্চে ত্রিপুরাতে কংগ্রেস অধিবেশনে নিম্নোক্ত প্রস্তাবটি গৃহীত হয়। ব্রিটিশের যে পররাষ্ট্রনীতির পরিণতি হল মিউনিক চুক্তি, ইঙ্গো ইতালীয় রফা আর বিদ্রোহী স্পেনের স্বীকৃতি, সেই নীতিকে কংগ্রেস এতদ্বারা পুরোপুরিভাবে নামঞ্জুর করছে। ইচ্ছাপূর্বক গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা, ক্রমাগত প্রতিশ্রুতিভঙ্গ, যৌথ নিরাপত্তা ব্যবস্থার অবসান ঘটানো এবং গণতন্ত্র ও স্বাধীনতার বৈরী সরকারগুলির সঙ্গে সহযোগিতা, এই হলো এ নীতির স্বরূপ। এই নীতির ফলে পৃথিবী হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক নৈরাজ্যের এমন এক ক্ষেত্র যেখানে নিষ্ঠুর পশুবলি বাজিমাত করছে আর ফুলে ফেপে উঠছে বিনা প্রতিরোধে। তারই হাতে বিভিন্ন জাতির ভবিতব্য এবং শান্তির নাম করে ভয়ঙ্করতম যাবতীয় যুদ্ধের বিশাল প্রস্তুত চলছে। আন্তর্জাতিক নীতিবোধ মধ্য আর দক্ষিণ পশ্চিম ইউরোপে এমন অধঃপাতে গেছে যে সারা দুনিয়া বিভীষিকার চোখে দেখছে ইহুদি জাতের মানুষের বিরুদ্ধে নাৎসি সরকারের সংগঠিত সন্ত্রাস, এবং শহরে শহরে অসামরিক বাসিন্দাদের উপর আর অসহায় উদ্বাস্তুদের উপর বিদ্রোহী সেনাদলের বিমান থেকে ক্রমাগত বোমাবর্ষণ। যে ব্রিটিশ পররাষ্ট্রনীতি ফ্যাসিস্ট শক্তিকে এক নাগাড়ে সাহায্য জুগিয়েছে এবং গণতান্ত্রিক দেশগুলোর ধ্বংস সাধনের কাজে হাতে হাত মিলিয়েছে, সেই নীতি থেকে কংগ্রেসই নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখছে। সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ, কংগ্রেস সমানভাবে এই দুইয়েরই বিরোধী। কংগ্রেস দৃঢ়ভাবে মনে করে যে বিশ্বের শান্তি আর প্রগতির জন্য এই দুইয়েরই অবসান চাই। কংগ্রেসের মতে ভারতের পক্ষে একান্ত প্রয়োজন হল স্বাধীন জাতি হিসেবে এমনভাবে নিজস্ব পররাষ্ট্রনীতি চালনা করা যাতে সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ দুটোরই শতহস্ত দূরে থেকে ভারত তার শান্তি আর স্বাধীনতার পথ ধরে এগোতে পারে। আন্তর্জাতিক দৃশ্যপটে ঝড়ঝঞ্ঝা যতই ঘনিয়ে আসছিল ততই ঘোরতর বিষাদে গান্ধীজির মন ভরে উঠছিল। এই গোটা পর্ব জুড়ে গান্ধীজি এক নিদারুণ মানসিক সংকটের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছিলেন। ইউরোপ
আর আমেরিকান নানা সমিতি আর ব্যক্তিবর্গ তার কাছে ব্যগ্রতা জানাচ্ছিল যে আসন্ন যুদ্ধ ঠেকাবার জন্য তিনি কিছু করুন। এই সব আবেদন তার ব্যক্তিগত দুঃখ আরও ভারাক্রান্ত করে তুলেছিল। সারা দুনিয়ার শান্তিবাদীরা শান্তি রক্ষার কাজে তাকেই স্বাভাবিকভাবে তাদের নেতা হিসেবে দেখেছিল। গান্ধীজি গভীরভাবে এ বিষয়ে ভেবে শেষ পর্যন্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব করেন যে এই আন্তর্জাতিক সংকটে ভারতের দৃঢ় মত ঘোষণা করতে হবে। আসন্ন যুদ্ধে ভারত কোনো ক্রমেই যোগ দেবে না, এমনকি তাতে যদি ভারত স্বাধীনতা লাভ করে তাহলেও নয়। এই ছিল গান্ধীজির মত। এই প্রশ্নে গান্ধীজির সঙ্গে আমার মত মেলেনি। আমার মত ছিল ইউরোপ দুই শিবিরে বিভক্ত। এক শিবিরের প্রতিনিধি হল নাৎসিবাদ আর ফ্যাসিবাদ, অন্য শিবিরের প্রতিনিধি হল গণতান্ত্রিক শক্তিবর্গ। এই দুই শিবিরের মধ্যকার লড়াইতে এ বিষয়ে আমার কোনো সন্দেহই নেই যে ভারতের উচিত গণতান্ত্রিক শিবিরের পক্ষ নেওয়া। অবশ্য যদি ভারত স্বাধীনতা পায়, তবে ব্রিটিশ যদি ভারতের স্বাধীনতা স্বীকার না করে, তাহলে এটা আশা করা যায় না যে নিজের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে ভারত অন্যান্য দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে। সে অবস্থায় ব্রিটিশ সরকারের যুদ্ধ প্রচেষ্টায় ভারত অসহযোগিতা করবে এবং কোনো রকম সাহায্য করবে না। অন্যান্য বিভিন্ন প্রশ্নের মতো এ প্রশ্নেও কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে মতভেদ ছিল। সত্যি বলতে কি, কোনো কোনো সদস্যের দৃষ্টি স্বচ্ছ ছিল না। পণ্ডিত জওহরলাল নেহেরু সাধারণভাবে আমার সঙ্গে একমত ছিলেন, কিন্তু অন্য অনেকে মনে করলেন যে তারা গান্ধীজির পক্ষ নেবেন। অবশ্য এটা তারা বুঝতে পারছিলেন যে গান্ধীজির নীতি যথাবিহিতভাবে অনুসরণ করলে শেষ পর্যন্ত একটা অচল অবস্থায় গিয়ে পড়তে হবে। সুতরাং তারা ফাপড়ে পড়লেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে এসব বিষয় শুধু আলোচনায় সার হলো, কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। কংগ্রেসের যখনই এই দ্বিধাগ্রস্ত ভাব, ঠিক তখনই যুদ্ধ ঘোষণার ঠিক পরে পরেই ভারতে সংকট পাকিয়ে তোলা হলো। 1939-এর 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় কমনওয়েলথভুক্ত দেশগুলোকেও যুক্তরাজ্য যুদ্ধ ঘোষণা করার জন্য আবেদন জানালো। ডমিনিয়নের পার্লামেন্টগুলো বসে যুদ্ধ ঘোষণা করল। ভারতের ক্ষেত্রে বড়লাট স্বয়ং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভার আনুষ্ঠানিক পরামর্শ নেওয়ার বালাই রইল না। বড়লাটের এই কাজ থেকে আরও একবার পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ব্রিটিশ সরকার ভারতকে তার আজ্ঞাবহ দাস বলে মনে করে, এমনকি যুদ্ধের মতন একটি বিষয়েও ভারতের নিজের পথ নিজের ঠিক করার অধিকার মানতে ইচ্ছুক নয়। ভারতকে যখন অভদ্রভাবে যুদ্ধে টেনে নামানো হলো, গান্ধীজির মানসিক অশান্তি প্রায় সহ্যের সীমা ছাড়ল। যুদ্ধে ভারতের যোগ দেওয়ার ব্যাপারটাকে তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। কিন্তু তার যাই মনে হোক, সরকারের জারি করা বিধান ভারতকে যুদ্ধে ভিড়িয়ে দিল। 1939-এর 8 থেকে 15 সেপ্টেম্বর ওয়ার্ধায় অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠকে পাশ হওয়া প্রস্তাবে কংগ্রেসের মত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। এই প্রস্তাবটি যুদ্ধের প্রতি কংগ্রেসের মনোভাব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণতন্ত্রগুলির ভূমিকা সম্পর্কে একটি সুস্পষ্টতম ঘোষণা। এই বিষয়ের উপর লেখা যে কোনো গ্রন্থেই তা পাওয়া যাবে বলে এখানে আর তার উদ্ধৃতি দিচ্ছি না। এই ছিল ভারত স্বাধীন হলো বইয়ের দ্বিতীয় পর্ব। দুটো পর্ব শুনে আপনারা আবুল কালাম আজাদকে কিভাবে মূল্যায়ন করছেন তা জানতে কমেন্টের দিকে তাকিয়ে রইলাম। আর যাযাবরের দৃষ্টিপাত বইটিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সকলকে অনেক ধন্যবাদ।